উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় ফের বিদ্রোহী সুরে শোনা গেল ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। করণদিঘি এলাকার বিচার ব্যবস্থা ইসলামপুর আদালত থেকে সরিয়ে রায়গঞ্জ আদালতের অধীনে নিয়ে যাওয়ার সম্ভাবনার বিরুদ্ধে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনে ধর্নায় বসেছে। আর সেই আন্দোলনে প্রকাশ্য সমর্থন জানিয়ে ধর্নায় যোগ দেন করিম চৌধুরী নিজেও। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি করণদিঘিকে রায়গঞ্জ আদালতের আওতায় নিয়ে যাওয়া হয়, আমি ইসলামপুরের গান্ধী মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসবো। করিমের দাবি 2021 সালের ডিসেম্বরের রায়গঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে তিনি ইসলামপুরকে আলাদা জেলা করার দাবি জানান। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী তার উপর রাগান্বিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন তিনি। তবে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল নাগারওয়ালা করিমের মন্তব্যকে ব্যক্তিগত বলে উড়িয়ে দেন। তার কথায় বিধায়ক কেন মাঝে মধ্যে এমন বিদ্রোহী হয়ে ওঠেন সেটাই প্রশ্ন। অন্যদিকে করিমের এই অবস্থাকে কেন্দ্র করে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপিও। এই বিষয়ে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী কি বলছেন শুনবো। প্রেস মিডিয়ার লোকেরা, আপনারা ইলেকট্রনিক অ্যান্ড সোশ্যাল মিডিয়া, আপনারা সবাই এখানে আছেন। আজকাল বক্তব্যটা আমার শুনলেন। আজকে যে মিটিং আমরা করেছি আমাদের বার অ্যাসোসিয়েশনের সামনে, বার অ্যাসোসিয়েশন আজকে মিটিং ডেকেছিল, সেটাতে ওরা আজকে বহুত এই গ্রিভান্সেস, তাদের যে গ্রিভান্সেস আছে খুব শকিং। সেটা আমাদের উকিল যে প্রেসিডেন্ট আছে আমাদের বার অ্যাসোসিয়েশনের, সে খুব সুন্দরভাবে এখানে বক্তব্য রাখলো। যে এই বক্তব্যের মধ্যে আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির এক্ষুনি উচিত যে এইগুলো ক্যান্সেল করার জন্যে, যে প্রস্তাব যেটা দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ, সেটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য। আমাদের ইসলামপুর মহকুমাটা একটা ইন্ট্যাক্ট মহকুমা। এটা গিফট ফ্রম দি লেট চিফ মিনিস্টার আমাদের বিধানচন্দ্র রায়, এবং তার প্রচেষ্টা ছিল আমাদের চকিমত আফাক, তার প্রচেষ্টায় এটা গিফট ছিল ইসলামপুর মহকুমাটা। ইসলামপুরের সদর অফিস সাব ডিভিশনের এটা গিফটেড বাই আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী আমাদের বিধানচন্দ্র রায়। সেই গিফটটাকে আজকে এরা কেটে দিচ্ছে। এটা ডিস্ট্রিক্ট জাজের কোথায়? এটা ডিস্ট্রিক্ট জাজ জানি না কে কিনে নিল ওকে। বহুত দুঃখ লাগতেছে যে অফিসাররা এইভাবে বিনা আলোচনা করে এই বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের কোথায় গিয়ে আমাদের এত বড় সাব ডিভিশনটা কে ডিপ্রাইভ করতেছে ফ্রম এই থানা। তো মানব না আমরা। এই জন্য আজকে বক্তব্য আমরা রাখলাম, যেখানে মমতাজিকে আমি রিকোয়েস্ট করে বললাম কোনো আজকে ঝগড়া করবো নি। আমি ঝগড়া করে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, এই জন্য ওনার সঙ্গে ঝগড়া করার আমার কোনো প্রয়োজন নেই। আমাকে রিকোয়েস্ট করার প্রয়োজন। আমরা রিকোয়েস্ট করেছি আজকে, এন্টার বার অ্যাসোসিয়েশন আজকে রিকোয়েস্ট করেছে। সমস্ত উকিল 400 উকিল আর 200 জন মুন্সি আছে আজকে, সেই যে তারা সমস্ত আবেদন করেছে মমতাজিকে যে আমাদের বাইফার্কেশন করবেন না, আমাদের ইসলাম করণদিঘিকে আলাদা করবেন না, করণদিঘিকে আমাদের একটা বিরাট থানা আছে সেটাকে আলাদা করবেন না। এরা বলেছে, আমিও তাই বললাম, যেটা যে SRC রিপোর্টের মধ্যে লেখা আছে যে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে যা চাইবে এরা তাই দাও, ইসলামপুর মহকুমাকে কোনো সরকার ইন ফিউচার কেউ ডিস্টার্ব না করে সেটাও লিখে দাও। আজকে আমি সেটা বলছিলাম যে মমতাদি, আপনি প্রয়াত মুখ্যমন্ত্রীর বিধানচন্দ্র রায়ের কথাও রাখবেন। ওনার একটা গিফট দেওয়া এই সাব ডিভিশন, আপনি ওর গিফট দেওয়ার সাব ডিভিশনকে কাটবেন না। এই জন্য আমি এটা বলছিলাম, এটা যদি আপনি না শুনেন না তাহলে আমার প্রাণ চলে যাবে। আমি কিন্তু ছাড়বো না এটাটাকে। আমার ওই তৃণমূলের আমার গান্ধী মূর্তির কাছে আমার যে আছে দামিনাসে, ওখানে যাই বসে থাকবো। আমাদের এই উকিলরা আন্দোলন চালাবেই থাকবে, আমি ওখানে বসে যাব ধর্নার মধ্যে। এই ধর্নার মধ্যে আমি বসে থাকবো, সেখানে জীবন যায় বা থাকে। আমি উঠবো না যতক্ষণ আমাদের এই যে প্রপোজাল দিয়েছে ডিস্ট্রিক্ট জাজরা ওটাকে ক্যান্সেল না করে। আমাদের মমতা ব্যানার্জিকে
যে প্রপোজাল দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ ওটাকে ক্যান্সেল করতে হবে, আর ইসলামপুর সাব ডিভিশনটাকে অরিজিনালিটি ইনট্যাক্ট রাখতে হবে। ইসলামপুরের অরিজিনালিটি বিলাসপুর হাট থেকে নিয়ে একেবারে সোনাপুর হাট পর্যন্ত এই 5টা থানা কন্দিগি, টাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর আর চোপড়া, এই 5টা থানাকে ইনট্যাক্ট রাখতে হবে। এটাই আমাদের দাবি থাকলো। আমাদের উকিলরা তাই করে যাবে, ধাপে ধাপে আন্দোলন করে যাবে। পেন ড্রপ সাইলেন্স যে আছে ওটাও চালাবে, সব রকমের আন্দোলন করাবে। কোর্ট বাইকট করলে কোর্ট বাইকট করবে, যা কিছু করার এরা করবে। এরা তখন ভারতীয় সিটিজেনের লোকেরা ফর দের অন ইন্টারেস্ট এরা করবে। আর আমাকে ডাকলে আমি চলে আসবো সবসময়। আমি বলি আমি এদের সবসময় পাশে থাকবো। আমি বলছি ডু অর ডাই, এই আন্দোলনটা আমাদের ডু অর ডাই থাকবে। এইটা আমাদের ভারত ইসলামপুর মহকুমাটা এটা অখণ্ড হয়ে থাকতো, খণ্ড হতে দেবো না আমরা। এটাই বললাম আমি। এই জন্যে আপনাদের সকলকে বলছি যে মমতা দির কাছে আমি অনুরোধ করছি যে মমতা দি আমার ওই কথাটা ভুলে যাবেন। আমি আর জেলা চাচ্ছি না, আমার ইসলামপুরটাকে ইনট্যাক্ট রাখতে দেন, মহকুমাটাকে ইনট্যাক্ট রাখতে দেন। আমার আর জেলার দাবি আর করবো না। আমি তাদের বক্তব্য আমি রেখে মমতাকে অনুরোধ করতেছি যে আপনি কন্দিগিরার যে প্রপোজাল পাঠিয়েছে ওটাকে আপনি রিজেক্ট করে দেন, ডিস্ট্রিক্ট জাজের প্রপোজালটাকে, আর আমাদের ইসলামপুর মহকুমাটাকে ইনট্যাক্ট রাখেন। কোনো রকমের এখানে ব্যাপার করার কথা তুলবেন না। এটাই। পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালা নাগারওয়ালা কি বলছেন শুনে নেব। উনি ওনাদের আন্দোলনে ছিলেন, কিভাবে দেখছেন? আন্দোলন তো ক্রমবিরতিতে আসতেই পারেন। উনি এখানকার বিধায়ক আছেন, ওনাদের একটা আন্দোলন হচ্ছে, আন্দোলনে উনি আসতেই পারেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বলছেন যে এর আগে উনি রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে জেলার জন্য দাবি করেছিলেন, সেই রাগের জন্যই এটা করা হলো, মানে সে তার পরিপ্রেক্ষিতেই কি বলবেন? মানে রাগের জন্য কি করা হলো, কি করে দিল? মানে করণদিঘিকে ওই আন্ডারে দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে উনি বলে দিলেন যে তুমি অ্যাপ্লাই করো। এগুলা ইরিলেভেন্ট কথা। এখন তো খালি উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একটা চিঠি দিয়েছেন, সেখানে ডিএমের একটা রিকমেন্ডেশন আছে, একটা এসপি রিকমেন্ডেশন আছে, সেই একটা চিঠি গেছে ওখানে। এই চিঠি দিয়ে কোনোদিন মুখ্যমন্ত্রী বলতে পারেন নাকি যে তোমরা এই চিঠিটা দাও? অ্যাবসার্ড কথা এগুলো। তো পাশাপাশি বলছেন যে যদি করণদিঘিকে রায়গঞ্জের আন্ডারে করা হয় তাহলে উনি একটা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীকেই যে উনি আমরণকাল গান্ধী মূর্তির, ইসলামপুরের গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিভাবে দেখছেন আপনি? ওনার ব্যক্তিগত ব্যাপার। মানে মুখ্যমন্ত্রীকে যে হুঁশিয়ারিটা দিলেন, ওই তো বলছি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কোথায় আমরণে অনশনে বসবেন না, এটা তো ওনার ব্যাপারে আছে। তো উনি যে আবার হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠলেন, কি বলবেন? এটা উনি ভালো বলতে পারবেন যে মাঝে মাঝে হঠাৎ করে কীভাবে বিদ্রোহী হয়ে যান, এই ব্যাপারটা উনি ভালো বলতে পারবেন। বিষয়টা হচ্ছে করণদিঘিকে রায়গঞ্জ আদালতের আন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, এই নিয়ে আজকে আইনজীবীরা আন্দোলনে বসেছে, সেখানে করিম চৌধুরীও ছিলেন, কি বলবেন? গত শনিবারে আমাকে ইসলামপুর বার থেকে একজন উকিল ফোন করেছিলেন যে আমরা আপনার সাথে দেখা করতে চাই। তা আমি বললাম কোথায় আছেন, আপনারা কোথায় আছেন? বলে আমরা বারেই আছি। আমি বললাম তাহলে আমি বারেই আসছি। শনিবারে আমি বারে গেছিলাম, 3টা বাজে হয়তো সেই সময়। তখন ওনারা আমাকে জানালেন যে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কোনো একটা চিঠি দিয়েছেন কলকাতায় হাইকোর্টে। সেখানে ওনারা বলেছেন যে করণদিঘি পুলিশ স্টেশনের যেগুলা মামলা আছে সেগুলা রায়গঞ্জ আদালতে যেন শোনা হয়। ওনাদের যেটা বক্তব্য ছিল যে এরকম এর আগেও একই ঘটনা ঘটেছিল, তখন এই ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির কাছে তখন দিয়ে দেওয়া হয়েছিল। সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিতে পেন্ডিংয়ে ছিল, আবার হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিয়েছে। ওনারা তখন বললেন যে আমরা সোমবারে আমরা কর্মবিরতি করব। আমরা করুন, আপনারা আন্দোলন করুন। এখানে করণদিঘি এখন দালকোলা পুলিশ ডিস্ট্রিক্ট হওয়াতে, দালকোলা পুলিশ স্টেশন হওয়াতে দালকোলা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে চলে আসলো এবং করণদিঘি রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে চলে গেল। আজকের দিনেও ইসলামপুর সাব ডিভিশনাল অফিসে
যত এক্সিকিউটিভ কোর্টে যত মামলা হবে সেটা তো ইসলামপুরেই হবে। এই ব্যাপারটা যেহেতু জুডিশিয়াল ম্যাটার আছে, আমরা বলেছিলাম যে আমরাও নিশ্চয়ই সমর্থন জানাবো যে কারণ দিঘিটা রায়গঞ্জে যাবে, দালকোলা পিএসটা আবার ইসলামপুরে থাকবে। তো এই ব্যাপারটা নিশ্চয়ই জুডিশিয়াল ডিপার্টমেন্ট যাদের এটা করার কথা তারা নিশ্চয়ই বিবেচনা করে এই সিদ্ধান্ত নেবে। তো ওনারা বলেছে আমরাও আন্দোলন করছি, আমরা নিশ্চয়ই আপনারা আন্দোলন করুন, আপনাদের আন্দোলনে আমারও সমর্থন আছে। সেই হিসাবে ওনারা আজকে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন কি বলছেন, শুনবো তার মুখ থেকে। বিষয়টা কিভাবে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলামপুরের বিধায়ক উনি মাঝে মাঝে বিদ্রোহী রূপ ধারণ করেন, কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি যে আজ সামনে বিধানসভা নির্বাচন আসতেছে, ওনার যতদূর শুনতে পেয়েছি যে উনি হয়তো টিকিট পাবেন না। তো আবার নতুন করে টিকিটটা পাওয়ার জন্য উনি আবার এই একটা দলের বিরুদ্ধে বিদ্রোহ করবো একটা ওনার আগেকার প্রতিবারের মতো একটা নাটক ওনার চলছে। এবং আমরা দেখছি তৃণমূলের এই সাপ বেজির খেলাটা বেশ চলছে। এতদিন হামিদুলের সাথে কানালাল আগরওয়ালের, রাব্বানির সাথে কানালাল আগরওয়ালের এবং করিম চৌধুরী কানালালের তো আমরা তেলে আর জলের মিল তো প্রায় দেখেই আসছে। ইসলামপুর এতে অতিষ্ঠ হয়ে গেছে। ইসলামপুরের সাধারণ মানুষের যেখানে উন্নয়ন হওয়ার কথা, যেখানে সবাই একই দলের মধ্যে আছে, সেখানে আমরা প্রায়শই দেখছি আজকে করিমবাবু কাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কেন? উনি তো এত সিনিয়র বিধায়ক, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যখন খুশি তখনই সরকার ওনাদের সবকিছু কার অপেক্ষায়, কাকে বোকা বানাতে যাচ্ছেন? আসলে ইসলামপুরের যে ক্ষোভের আগুনটাকে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি একটা নাটক করছেন, নাটক ছাড়া অন্য কিছু না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিক যে আগামী বিধানসভা টিকিটটা আপনার ফাইনাল, দেখবেন এই করিম চৌধুরী মিডিয়ার সামনে এসে বলবে না আমাদের দিদি তো সবই ঠিকই বলেছে, আমরা সব ঠিক আছি, দিদি যেটা করবে সেটা আমরা মেনে নেব। যেটা ইসলামপুরের লোক আমরা দেখে অভ্যস্ত। এইসব নাটকবাজি আর চলবে না। ইসলামপুরকে শুরু থেকে বঞ্চিত করা হয়েছে। যখন এই ইসলামপুর আগে এই বাংলার সাথে ছিল না, আপনাদের জানতে হবে এটা পূর্ণিয়ার বাইরে বিহারের সাথে যুক্ত ছিল। ডক্টর বিধানচন্দ্র রায় ইসলামপুরকে বাংলার সাথে যুক্ত করেছিল, কিন্তু তখন যে বিধানচন্দ্র রায় এবং বিহার সরকারের সাথে যে চুক্তিটা হয়েছিল যে ইসলামপুর মহকুমাকে আলাদা ফেসিলিটি দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি কোনো রাজ্য সরকার আজ অব্দি রাখেনি এবং সেই থেকে এখনো পর্যন্ত ইসলামপুরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আর ইসলামপুরের বেশিরভাগ যে বিধায়ক ছিলেন করিম চৌধুরী, উনি সেই বিষয়টাকে আজ অব্দি বিধানসভাতে উঠাতে পারেননি। উনি বিধানসভাতে এই দাবি উঠান না, উনি এখানে নাটক কেন করছেন? উনি যান বিধানসভাতে, এটা আরো আওয়াজ তুলুন। আসলে এই নাটক পাবলিক বুঝে গেছে। এবার বিধানসভা নির্বাচনে ওনাকে উপযুক্ত শিক্ষা দেবে এবং তৃণমূলকে উপযুক্ত শিক্ষা দেবে। তবে আদালত স্থানান্তর ঘিরে ফের দলবিরোধী অবস্থানে করিম চৌধুরী। মুখ্যমন্ত্রীর নির্দেশে আস্থা না রেখে রাস্তার আন্দোলনে নামা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে
বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।